হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is एजिटी लाइव 24/7। India Ministry of Environment and Forest এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাক্ট আছে, অফিস অফ দ্য মেমোরেন্ডাম। এখানে সাবজেক্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য শিডিউল ট্রাইবস এন্ড দ্য আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স। শিডিউল ট্রাইবস মানে এসটি, আর এখানে আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার মানে জঙ্গলে যারা আদিম কাল থেকে যারা বসবাস করে আসতো, ওই জায়গাতে যারা জুম চাষ করে খেত। রিকগনাইজেশন অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 দ্বারা ক্লিয়ারিফিকেশন টু দ্য PCCF ত্রিপুরা আগরতলা রিগার্ডিং রেজিং অফ নন ফরেস্ট্রি ক্রপ এন্ড পাট্টা ল্যান্ড অ্যালটেড আন্ডার FRA 2006। পাট্টা ল্যান্ডও অ্যালট করা যায়, আর পাট্টা ল্যান্ড অ্যালট না করা হলেও যারা এখানে এই বিভিন্ন ফল চাষ বা বিভিন্ন গাছ চাষ এইসব চাষ করতে পারে বা রাবার চাষ করতে পারে। এটা আমার বক্তব্য না, এটা ভারত সরকারের একটা অফিস মেমোরেন্ডাম। আর এখানে কার সই আছে সিডি সিং, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট। এই তো কপি টু মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, শাস্ত্রী ভবন ফর ইনফরমেশন। আর এইভাবে সব জায়গাতে এটা আছে। তো যেভাবে এটা, সে তো একটা জমিয়া পরিবারের লোক, যেভাবে এটা করা হয়েছে সেটা অত্যন্ত অনৈতিক এবং দুঃখজনক। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই আবেদন করতে চাই যে সেটা যেন নেই বিচার করেন মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সংবিধানের তিনি যাতে এই সম্মান করেন এবং ট্রাইবাল রাইটস অ্যাক্টের, ফরেস্ট রাইটস অ্যাক্টের যাতে তিনি সম্মান করেন। এবং এর জন্য আমাদের যুবকরা ওয়াইটিএফরা কিছুদিন আগে না, এক মাস আগে ডিএম এর কাছে ডেপুটেশনও মিলিত হন। ঠিক সেই ব্যাপারগুলি ওনার দৃষ্টি আকর্ষণ করে যাতে ওনার কম্পেনসেশন দেওয়ার জন্য। কিন্তু কম্পেনসেশন দেওয়ার কথা বললেও ওনার যে দপ্তর, যে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট থেকে, ডিএম অফিস থেকে কম্পেনসেশন দেওয়ার যে কথাবার্তা হলেও এখন পর্যন্ত কম্পেনসেশনও পাওয়া যায় নাই। সুতরাং এটা খুবই অন্যায়। আর এখানে আমি আরো একটা জিনিস দেখাতে চাই। এখানে দেখেন কই আছে আজকে এখানে উপস্থিত আগরতলার প্রেস ক্লাবের প্রেস মিত্রগণ, আজকে আমি যে বিষয়ে সাংবাদিক সম্মেলন এখানে করতে যাচ্ছি সেটা হলো আজকে আমার এই যে প্রেস বিবৃতির মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনের, রাজ্যের সমস্ত যে ডিপার্টমেন্টস আছে, ওনার যে ডিপার্টমেন্টগুলির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে। তো আজকে আমার সামনে যিনি আছেন উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে মরাদান ত্রিপুরা। অনেকে হয়তো ওনার যে ঘটনা হয়েছে সেটা সম্পর্কে অনেকে হয়তো অবগত আছেন, হয়তো অনেকে অবগত নেই। এবং সাথে আছেন ওনার গ্রামের আরো একজন গোলমরা এরিয়া এবং নিশান ত্রিপুরা, ওনার ভাই। তো আজকে মেইন যে উদ্দেশ্যের আগে আজকের যে প্রেস কনফারেন্স সেটা হলো মরাদন ত্রিপুরা, সে একজন গরিব জমিয়া পরিবারের লোক। তার বাড়ি রাজনগর আরডি ব্লক, দক্ষিণ ত্রিপুরা জেলার বাতিসা কলোনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জমিয়া পরিবারের গরিব লোক। খুব কষ্ট করে উনি নিজের আয় উপার্জন দিয়ে, নিজের টাকা দিয়ে উনি নিজের যে আগের থেকেই ওনার বাপ দাদার আমল থেকেই যেই জমিতে উনি কৃষি কাজ করতেন বা জুম চাষ করতেন, ওই জায়গাতেই ওনার নিজের জায়গাতেই কিছুটা পাট্টা ছিল আর কিছুটা পাট্টা নেই। ওই জায়গাতে উনি রাবার গাছ, রাবার গাছের আগেও অনেক চাষ করতেন, কিন্তু ওই জায়গাতে উনি রাবার গাছ লাগিয়েছিলেন। রাবার গাছ প্রায় 5 বছরের উপর হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে
রাজ্য সরকারের অন্তর্গত এগ্রিকালচার ডিপার্টমেন্টের উদ্যোগে কোনো নোটিশ ছাড়াই কোনো নোটিশ বা কোনো আগাম না জানিয়েই হঠাৎ করে ওনার রাবার গাছ যে 350 খানি যে গরিব জমিয়া পরিবারের মনাদন ত্রিপুরার যে 350 গাছের রাবার বাগান সেটাকে ওনারা এসে সরকারি যে ডিপার্টমেন্টের সহযোগিতায় ওটাকে কাট করে দেয়। তো এটা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক ব্যাপার। তো এখানে অনেকেই বললেন অনেক জায়গাগুলি এই যে জায়গাগুলি আছেন এগুলি তো কিছু ফরেস্টের আন্ডারে সেই জন্য কাট করেছেন এমন যুক্তি দিতেই পারেন, কিন্তু এখানে যুক্তি হলো এক তো হচ্ছে সেটা ফরেস্টের যদি জায়গা হয় তাহলে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্যোগ নেবে, সেখানে কেন আর নোটিশও দেওয়া লাগে, আর সেখানে উইদাউট নোটিশ ফরেস্ট ডিপার্টমেন্টও না করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কেন ওই উদ্যোগটা নিল, সেটা সম্পূর্ণ অন্যায়। এবং এছাড়াও আরো অন্যান্য এইভাবে যে ঘটনা হয়েছে, যেমন বীরচন্দ্র রিয়াঙ্গের 500 গাছ, কাছারি RFBCর ফিরদ রিয়াঙ্গের 150 গাছ, পরাজয় রিয়াঙ্গের 225টি রাবার গাছ কাটা হয়েছে। তো এখানে আমার বক্তব্য হলো, এক তো বিনা নোটিশে কাটা হয়েছে, আরেকটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে এখানে এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এখানে হস্তক্ষেপ করেছে। আরেকটা জিনিস হলো এটা ওনার নামে মনাদন ত্রিপুরার নামে অলরেডি পাট্টা আছে, এই হলো পাট্টার ডকুমেন্টস, এটা হলো পাট্টা। এবং এই জায়গাটা ট্রেডিশনালি ওনারা চাষ করেন, এই কোনটা এটা 192 এখানে খতিয়ান নং 1993 এবং 1994 দাগ নং 1994 এবং 1993 এটা ওনাদের নামে এই আছে, রেজিস্ট্রি আছে। এবং এটার কাছে ওনারা জুম চাষ করতেন, এটাও ট্রেডিশনালি ওনারা জুম চাষ করেন এই ফরেস্টে। তাহলে ফরেস্ট রাইট অ্যাক্ট মোতাবেক এবং ওই আইন মোতাবেক ওনারা এখানে রাবার চাষ করতে পারেন, এটা নেই সঙ্গত। কিন্তু তারপরেও বিনা নোটিশে কি কারণে ওই যে রাবারগুলি কাটা হলো সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে জানতে চাই। এবং এখানে আমি আরো বলতে চাই, এখানে ভেদভাব হচ্ছে, আমি কোনো কমিউনাল কথা বলবো না, কিন্তু এখানে ভেদভাব হচ্ছে। মনাদন ত্রিপুরার 350 গাছ ফরেস্ট রাইট অ্যাক্টের আন্ডারে আসে এবং ফরেস্ট রাইট অ্যাক্ট অনুযায়ী একজন জমিয়া পরিবার সে এখানে চাষ করতে পারে, তারপরেও এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিনা নোটিশে ওই রাবারগুলি কাটলো, অন্যায়ভাবে কম্পেনসেশনও দিল না। কিন্তু একইভাবে কাছারি RF-এর বীরচন্দ্র রিয়াঙ্গের 500, ফিরদ রিয়াঙ্গের 150, পরাজয় রিয়াঙ্গের 225, তাছাড়াও অনেক গারো ফ্যামিলির অনেক জায়গাতে এইভাবে কাট হচ্ছে। কিন্তু গোবিন্দ দেবনাথ নিহারনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর RD ব্লকের আন্ডারে উনিও 600 গাছ তৃষ্ণা রিজার্ভ ফরেস্টে, তৃষ্ণা রিজার্ভ অভয়ারণ্যের মধ্যে 600 গাছ বেআইনিভাবে লাগিয়েছেন। গোবিন্দ দেবনাথ সে ভারতের লোক হলেও ভারতীয় হলেও সে এখানে 600 গাছ এটা তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে লাগাতে পারে না, কারণ গোবিন্দ দেবনাথ উনি জমিয়া পরিবারেরও নন, উনি ST পরিবারের নন, আর ওই জায়গাটা ফরেস্ট রিজার্ভের আন্ডার আছে। কিন্তু গোবিন্দ দেবনাথের যে 600-এর উপর যে রাবার গাছ সেটা তৃষ্ণা অভয়ারণ্যের মধ্যে যেটা লাগানো হয়েছে সেটা তো কাটা হয়নি, কিন্তু মনাদন ত্রিপুরাটা কাটা হয়েছে। তো সেটা বলতে গেলে অনেকে কমিউনাল বলবেন, কিন্তু যেটা আমি বাস্তব চোখে দেখলাম সেটাই বলতে আজকে বাধ্য হচ্ছে। এটা ছাড়া আরো একটা মজার ব্যাপার হলো, গোবিন্দ দেবনাথ কিন্তু আমি বলে রাখি উনি ভারতীয়, ওনার ভারতীয় কাগজপত্র সব আছে, ওনাকে বাংলাদেশি বলছি না, কিন্তু এখানে বাংলাদেশিও আছে কিছু, এটা আমিও রিপোর্ট দেই নাই। ওই এলাকার বিলুনিয়া এলাকার রাজনগর এলাকার আমার বাঙালি ভাইরাই, যারা ভারতীয় বাঙালি ভাই, ওনারাই আমাকে রিপোর্ট করেছেন যে এখানে বাংলাদেশি আছে, নাহলে তো আমি জানতে পারবো না, এগুলা তো ST নাই, ট্রাইবেলই নাই। ওই এলাকার বাঙালিরা, হিন্দু বাঙালিরা, ভারতীয় বাঙালিরা ওনারা জানিয়েছেন যে তপন দাস নামে নিহারনগর গ্রাম পঞ্চায়েতে সে বাংলাদেশি, ওনার কোনো কাগজপত্র ডকুমেন্ট আজ পর্যন্ত নাই, কিন্তু ওইখানে আছেন এবং সেই তৃষ্ণা রিজার্ভ ফরেস্টে উনি
জায়গা দখল করে বাড়িঘর বানিয়ে বিন্দাস চলছেন, গভর্নমেন্টের কোনো হেলদোল নাই। তো শ্যামল দাস আরো একজন, সেও সেম, সে আবারও 600 গাছ লাগিয়েছে কৃষ্ণা রিজার্ভে, ওনার কোনো ভারতীয় ডকুমেন্ট নাই, এখনো নাই, গিয়ে দেখতে পারেন। তুষার দাস দক্ষিণ রাজনগর পিয়ার বাড়ি, 5 মাস হয়েছে, ওনারও কোনো রকম ইন্ডিয়ান ডকুমেন্টস নাই, এখন পর্যন্ত নাই। তারপরে আরেকজন আছে অনিল দাস, ওনারও কোনো ডকুমেন্টস নাই। আর এছাড়া আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো সুনীল দাস আর নিতাই দাস, সাউথ রাধানগর গ্রাম পঞ্চায়েতের, ওনাদের কোনো কাগজপত্র ডকুমেন্ট নাই। ওনারা বাংলাদেশ থেকে এসেছেন, সবাই এলাকার বাঙালিরাই বলেছেন, ভারতীয় বাঙালিরাই বলেছেন। ওই সুনীল দাস আর নিতাই দাসই এই মনোদন ত্রিপুরার রাবার গাছ যখন কেটেছিল, যখন এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট যখন রাবার কাটার জন্য যখন এই জন্য নির্দেশ দিয়েছিল, তখন ওনারই লেবার ছিল। এটা হলো মজার ব্যাপার। বাংলাদেশে যারা কোনো কাগজপত্রই নাই, ডকুমেন্টসই নাই, ওরা গিয়ে ওটা ভারতীয় যে ন্যায্য, নিজের জমিতে যে জমিয়া পরিবারের যে ন্যায্য, ওর রাবার গাছটা ওনারা ডিপার্টমেন্টের সহযোগিতায় লেবার হয়ে ওখানে গাছটা কাটছেন। তো এইগুলি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একটা সাংবিধানিক পদে আছেন, রাজ্যের সর্বোচ্চ পদে আছেন, ওনাকে আমি সম্মান করি। অনেকেই অনেক লিডারকে অসম্মান করেন, কিন্তু আমি অসম্মান করি না, আমার কালচারে এটা নেই। অনেকে মহারাজাকে মহারাজা বলতে চান না, অনেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় বলতে চান না, মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় বলতে চান না, নাম ধরে ডাকেন, ব্যবহার খারাপ করেন, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলবো। এটা ভারতীয় কালচার, ভারতীয় হিসাবে আমি সম্মান করি। মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটার দৃষ্টি আকর্ষণ করে, আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটার দৃষ্টি আকর্ষণ না করে, এই অন্যায় যদি এই অন্যায় সেটা যদি উনি যদি নিরসন না করেন, এটার যদি ন্যায্য না করেন, তাহলে আমি বাধ্য হব। আমার পার্টি কি অ্যাকশন নেই, আমার পার্টি কি বলে সেটা আমি দেখব না, আমি বাধ্য হব মনোদন ত্রিপুরা এবং মনোদন ত্রিপুরার মতো যাদের রাবার বাগান, যাদের জায়গা জমি ভারতীয় জমিয়া পরিবারের ট্রাইবেলের জায়গা জমি অন্যায়ভাবে রাবার গাছ কাটা হয়েছে, ওনাদের জমি ছিনা হয়েছে, ওনার সপক্ষে এবং এই ন্যায়ের জন্য আমি মুখ্যমন্ত্রীও যদি সেটা সমস্যার নিরসন না করেন, তাহলে আমি সারা ত্রিপুরা রাজ্যব্যাপী গ্রামে গ্রামে ঘুরে আমি মুখ্যমন্ত্রীকেও এক্সপোজ করতে এবং সরকারকেও এক্সপোজ করতে বাধ্য হব, এবং সেটা আমি করব, আগামী দিন থেকে করব, এবং তোড়জোড় বিরোধ করব এবং এক্সপোজ করব। শুধু এখানে সবকা সাথ সবকা বিকাশ এসআইআর করবে, সবকা সাথ সবকা বিকাশ মুখে দিয়ে ভালো ভালো শব্দ বললে হবে না, জনজাতির ভালো করবে সেটা মুখে দিয়ে বললে হবে না, আসল মে কাম করতে হবে। আসল মে কাম না করলে আমি কিন্তু তোড়জোড় বিরোধ করব, এবং গ্রামে আমি আগামী 1-2 দিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের 5000-এর উপর গ্রাম আছে, 5000 গ্রামে আমি গিয়ে এটার তোড়জোড় বিরোধ করব, এবং সেটার জন্য আমি প্রত্যেক ত্রিপুরার কাছে প্রত্যেক ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের নাগরিকের কাছে আমি ন্যায় বিচার চাইবো, যে এর সপক্ষে কারা কারা আছেন, আর এর বিপক্ষে যদি থেকে থাকেন এটা আলাদা ব্যাপার, কিন্তু এর সপক্ষে, এর ন্যায়ের সপক্ষে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা লোকের কাছে আমি প্রশ্ন করব, কেন ত্রিপুরাতে ত্রিপুরা জমিয়া পরিবাররা আজকে এভাবে হেনস্থা হবেন, আজকে এভাবে বঞ্চিত হবেন, আজকে এভাবে নির্যাতিত হবেন। এটাই আজকে আমার প্রেস কনফারেন্সের মূল লক্ষ্য, এবং আমি এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না। আমি এটাই বলতে চাই, ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি এবং সম্প্রীতি এবং উন্নয়ন সেটা বজায় থাকুক। আমি ত্রিপুরা রাজ্যের মধ্যে চোরাইবাড়ি গিয়ে রাস্তা ব্লকেট করতে চাই না, আমি রাস্তা ব্লকেট করতে চাই না। ত্রিপুরা রাজ্যের মধ্যে বন হোক, এটাও আমি চাই না। কিন্তু এভাবে যদি অন্যায় চলতে থাকে, এভাবে যদি অবিচার চলতে থাকে, তাহলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে ত্রিপুরাতে একট বাস্তবায়ন করবে, ত্রিপুরাদের সমস্যার সমাধান করবে বলেও যদি এখন পর্যন্ত না করে, উল্টা এভাবে যদি জমিয়া পরিবার ত্রিপুরা এসটির উপর যদি এভাবে অত্যাচার, অন্যায়, অবিচার হয়, তাহলে আমি কেন চোরাইবাড়িতে গিয়ে ইকোনমিক ব্লকেট করব না, সেটার যুক্তি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং সমস্ত যে বিরোধী দল হোক, বাম হোক, কংগ্রেস হোক,
বা সমস্ত ত্রিপুরার নাগরিক, কেন আমি গিয়ে এটার প্রতিবাদ করব না, কেন আমি রাস্তা অবরোধ করব না, সেটার যুক্তি আমাকে দেখাতে হবে এবং সেটার আমি যুক্তি অবশ্যই রাজ্যবাসীর কাছে চাইব।